নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকে আমরা কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক বিশ্বজিৎ দাসের সঙ্গে। অধ্যাপক দাস, আপনাকে পাঁচমিশালিতে স্বাগত। আমরা সবাই জানি যে মেসিকে নিয়ে আসার পর যুবভারতী ক্রীড়াঙ্গনে যে তাণ্ডব হয়েছে, তার ফলে রাজ্য সরকার একটা তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু আজই একদম খবর পাওয়া গেছে যে ক্রীড়ামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ইচ্ছে প্রকাশ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এটা কি শুধুই আন্তরিক পদত্যাগের ইচ্ছে, নাকি লোক দেখানো আইওয়াস? দেখুন, এটার মধ্যে দুটো দিক আছে। প্রথম কথা, যে ঘটনা ঘটেছে সে ঘটনার নিন্দা এই বাংলার, এই শহরের সব মানুষ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার পরেই নিন্দা করেছেন এবং পরিষ্কার বলেছেন যে এটা এক ধরনের স্ক্যাম। কারণ যারা টাকা দিল তারা মেসিকে 1 মিনিটের জন্য দেখতে পেল না। যারা টাকা দিল না, ক্ষমতার চক্রবুহে থেকে, একদম খ্যাতির চক্রবুহে থেকে, কখনো তারকা কখনো রাজনৈতিক নেতা নেত্রীরা, তারা মেসিকে দেখে নিল, মেসিকে ঘিরে রাখলো এবং মেসি একেবারে নিজে বিরক্তি প্রকাশ করে মাঠ থেকে চলে গেলেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে আসার আগে সব থেকে বেশি ভিজুয়ালি যাকে দেখা গেছে তিনি হচ্ছেন অরূপ বিশ্বাস। এবং এই কারণে একটা বিরোধী দল বারবার প্রশ্ন তুলছিল যে শতদ্রু দত্তকে কেন অ্যারেস্ট করা হবে, অরূপ বিশ্বাসকেও কেন অ্যারেস্ট করা হবে না। প্রথম কথা, এই যে ফেলিওর, এই ফেলিওরটা কিন্তু পুলিশের, প্রশাসনের এবং যে ম্যানেজমেন্ট এই কাজটার দায়িত্ব নিয়েছিল সেই ম্যানেজমেন্টের চূড়ান্ত ফেলিওর। সঙ্গে সঙ্গে নেতা, মন্ত্রী, সেলিব্রিটিদের নাম জুড়ে দিলে হবে না। তার কারণ হচ্ছে তারা ঢুকতে পারছে কি করে? নেতা, মন্ত্রী, সেলিব্রিটি তারা ঢুকতে পারছে সেই পুলিশ প্রশাসন ঢিলা বলে। আপনি জানেন যে আজকে শোকজ করা হয়েছে বিধাননগরের যে কমিশনার বিডি রাজীব কুমারকে, এবং এক্ষেত্রেও রাজীব কুমার খুব আস্থাভাজন একজন পুলিশ অফিসার মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাকেও রেয়াত করা হয়নি। যে তদন্ত কমিটি হয়েছে যে তারা একেবারে শোকজ করে কারণ জানতে চেয়েছে, কারণ সেদিন দায়িত্বে রাজীব কুমার ছিলেন। কারণ কেন এই ধরনের ঘটনা ঘটবে? কলকাতা এর আগে অনেক এই ধরনের অনুষ্ঠান করেছে। অধ্যাপক দাস, আপনি কি মনে করেন রাজ্য পুলিশের ডিজি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত আস্থাভাজন, তার বিরুদ্ধে এই তদন্ত কমিটি আদৌ কোনো ব্যবস্থা নিতে পারবে? একদম সঠিক প্রশ্ন করেছেন। ব্যবস্থা নিতে পারবে, তার প্রথম পদক্ষেপ আজকে দেখলেন, কিন্তু এর পরেই প্রশ্নটা আসবে নিরপেক্ষতার। যে প্রশ্নটা আপনি তুলতে চাইলেন যে কতটা নিরপেক্ষ, তার উত্তর দিয়েছেন অরূপ বিশ্বাস, রাজ্যের ক্রীড়ামন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। তিনি সাহস দেখিয়েছেন, তিনি নিরপেক্ষতার সাহস দেখিয়েছেন। কারণ তার বিরুদ্ধে যে তদন্ত হবে, তিনি স্পোর্টস মিনিস্টার থাকলে, পদে থাকলে সেই তদন্ত করা সম্ভব নয়। সুতরাং এই তদন্ত যারা করছে, যাদেরকে নিয়ে করছে, নিরপেক্ষ তদন্ত অরূপ বিশ্বাস থাকলে সম্ভব নয়। তাই রাজধর্ম পালন করেছেন অরূপ বিশ্বাস। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদত্যাগ পত্র দিলেও এখনো সেটাকে কনফার্ম করেননি। কারণ এটা তো বিরোধী দল কোনো প্রশ্ন তোলার আগে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার তারা দেখিয়ে দিল যে অরূপ বিশ্বাসের সেই সাহসটা আছে। তিনি নিরপেক্ষতা দাবি করেন, মনে করেন যারা অপরাধী তাদের কোনো এই বিচারের আওতায় আনা উচিত। প্রশ্ন যদি উঠত যে তিনি কি করে ক্রীড়ামন্ত্রী থেকে তার বিরুদ্ধে বা ক্রীড়া দপ্তরের যারা সচিব আছে তাকেও শোকজ করা হয়েছে, তাহলে তিনি মন্ত্রী থাকলে কি করে এই তদন্তটা হবে? সে কারণে যথার্থ সাহসিকতা, বুকে একদম বল রেখে রাজধর্ম পালন করার মতো অরূপ বিশ্বাস এই পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এখন পুরো রাজ্য, বিরোধী দল, সরকার, ফুটবল প্রেমী মানুষ তারা অপেক্ষা করে আছে যে মুখ্যমন্ত্রী সেই পদত্যাগ পত্র গ্রহণ করবেন কিনা। অনেকে বলছেন তিনি সম্মতি প্রকাশ করেছেন, কিন্তু অফিসিয়াল কোনো কনফার্মেশন এখনো আসেনি। সব থেকে শান্তি পাচ্ছেন কারা জানেন? যারা মাঠে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে পায়নি,
তাদের একটা আক্রোশ তৈরি হচ্ছিল অরূপ বিশ্বাসের প্রতি। আপনি গেলে হয়তো তাই হতো, কারণ অরূপ বিশ্বাসকে দেখেছে তারা, মেসিকে দেখতে পায়নি। সেখানে অরূপ বিশ্বাস নিজে এসে একদম ইচ্ছা প্রকাশ করলো এখান থেকে পদত্যাগ করার, এবং মুখ্যমন্ত্রীকে জানালো যে এই মন্ত্রকের দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করতে চাইছেন, এবং এটা আগামী দিনে রাজনীতিতে একটা বড় ইস্যু হতে চলেছে। আপনাকে আমি এই যুব ভারতী সংক্রান্ত একটা শেষ প্রশ্ন করতে চাই, যে আপনি কি মনে করেন যে যারা খেলা দেখতে পেলেন না হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে, তাদের সেই টিকিটের অর্থমূল্য ফেরত দেওয়া উচিত? অবশ্যই ফেরত দেওয়া উচিত, এবং শুধুমাত্র তদন্ত দেখলে হবে না, এই তদন্তের সঙ্গে যখন অর্থমূল্য ফেরত পাবে যারা টিকিট কেটেছে, তখনই এই তদন্তের নিরপেক্ষতা এবং এই ঘটনার কিছুটা ক্ষতিপূরণ হবে। তা না হলে ক্ষতিপূরণ হয় না। প্রত্যেকে আপনি দেখেছেন কি পরিশ্রম করে, ফুটবল যাদের ইমোশন, ফুটবল যাদের আবেগ, মেসি যাদের আবেগ, তারা টাকা জমিয়েছে, কেউ নাইট ডিউটি করে, কেউ তার ক্যান্টিনের টাকা বাঁচিয়ে, কেউ ফিজ না দিয়ে টাকা বাঁচিয়েছে, তাদের এই টাকা ফেরত দেওয়া উচিত, প্রতারণা করা উচিত নয়। এটা যদি প্রতারণা হয় তাহলে পশ্চিমবঙ্গের নতুন একটা স্ক্যামের নাম হবে মেসি স্ক্যাম। আপনাকে যদিও বলেছিলাম যে এটা শেষ প্রশ্ন, কিন্তু তবুও একটা প্রাসঙ্গিক প্রশ্ন এসে যাচ্ছে। একজন ফুটবল প্রেমী হিসেবে এই প্রশ্নটা বারবার মাথায় আসে, একজন বিদেশি তারকা ফুটবলারকে এনে বাংলার ফুটবলের কি আদৌ কোনো উন্নতি হয়? আপনি অনেক গভীরের প্রশ্ন করেছেন। দেখুন, এই উন্নয়ন বা উন্নতি আর সঙ্গে আবেগ দুটো এক নয়। আমরা সবাই রাত জেগে মেসির খেলা দেখেছি, মারাদোনার খেলা দেখেছি, রোনাল্ডোর খেলা দেখেছি। কেন বলুন তো? আমাদের তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা দেখা উচিত, আমাদের তো টালিগঞ্জের খেলা দেখা উচিত, আমাদের তো ডায়মন্ড হারবার এফসির খেলা উচিত, আমাদের তো তালতলার খেলা দেখা উচিত। তার কারণ হচ্ছে যে এই টাকাটা হয়তো অনেকে, আমি দেখছিলাম পাঞ্জাবের ফুটবল দলের ম্যানেজার বলেছেন আমাকে 150 কোটি টাকা দিন, আমি 10টা মেসি তৈরি করব। হ্যাঁ, এটার ভিতরে একটা তাৎপর্য আছে ঠিকই। ভারতবর্ষের মতো দেশে, এত বড় দেশ, তার একটা স্পেসিফিক স্পোর্টস পলিসি নেই। স্পোর্টস পলিসি গ্রাসরুট লেভেল থেকে যদি টাকা বিনিয়োগ করে প্লেয়ার তৈরি করা হয় তাহলে সুবিধা। এটা কিন্তু উন্নয়নের জন্য আসেনি। একই সঙ্গে ফুটবল, আবেগ, বিনোদন, এতগুলো জিনিস জুড়ে দেওয়ার পর মেসিকে আনার চেষ্টা হয়েছে, এবং এই ট্রেডিশন আমাদের দেশে আছে, আগেও হয়েছে, আগামী দিনও হয়তো হবে। এই যে ঘটনাটা ঘটেছে, এটা দিয়ে যদি মনে হয় যে এই টাকাটা উন্নয়নে আনলে তাহলে ভালো হতো, তাহলে মনে হয় ভুল ব্যাখ্যা করা হবে। আপনি এই যে বললেন যে সেই ট্র্যাডিশন আগেও ছিল, এটার সূত্র ধরেই একটা কথা মনে করিয়ে দিতে চাইছি, যে একটা সময় বাংলাকে, বাংলার মানুষকে, মানে প্রান্তিক মানুষকে বিশ্ব ফুটবলের সঙ্গে পরিচয় করিয়েছিলেন কিন্তু অমল দত্ত। তার একটা 16 মিলিমিটার প্রজেক্টর ছিল, সেইটা নিয়ে তিনি সারা বাংলা ঘুরে বেড়াতেন এবং বিশ্ব ফুটবলের তারকাদের খেলা দেখাতেন। সেই প্রয়াসটা কিন্তু আজ আর নেই। ফলে সেইভাবে যদি কিছু করা যায়, তাহলে মনে হয় বাংলার মানুষ যারা ফুটবলকে ভালোবাসে তারা খেলায় এগিয়ে আসবে, ফুটবলের পরিকাঠামোটা হয়তো আর একটু উন্নত হবে। দেখুন, বিশ্বায়নের পরে তো আমাদের ব্যাপ্তিটা বেড়েছে। আগে আমরা ছোটবেলায় এইভাবে বিদেশি ক্লাবের খেলা, বিভিন্ন টুর্নামেন্টের খেলা, এগুলো দেখতে পারতাম না। বিদেশি ফুটবল তারকারা আমাদের মধ্যবিত্তের চার দেওয়ালের মধ্যে চলে এলো, ড্রয়িং রুমে চলে এলো, আমাদের ভালোবাসা, আবেগ আরো বাড়লো। আমরা সেই কারণে যারা আমাদের স্বপ্নের তারকা, তাকে একবার চোখের সামনে দেখবো, একবার স্পর্শ করব, এটা কিন্তু দিন দিন বাড়তে থাকলো। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয় যে এই খেলা, যত বিশ্বের খেলা দেখবো, যত তাদের সঙ্গে আমরা একাত্ম হব, তত তাদের প্রতি আমাদের চাহিদা দিনের পর দিন বাড়বে। এবং আগামী দিনে আমার মনে হয় মেসিরাও আসুক, এবং ভারতবর্ষে একটা নির্দিষ্ট স্পোর্টস পলিসি তৈরি হোক, একদম গ্রাসরুট লেভেলে, প্রান্তিক স্কুল, প্রাইমারি স্কুল, এখান থেকে খেলাধুলা, ফুটবলকে গুরুত্ব দিয়ে প্লেয়ার তৈরি করা শুরু হোক। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। আজকে আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।